কক্সবাজার রোখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে 3টি পাহাড় ধস, নারী শিশু সহ 8 জন নিহত। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দেশের 6 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, লঞ্চ চলাচল বন্ধ, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। বিশ্বকাপের আসর থেকে ব্রাজিলের বিদায়, হাল্যান্ডের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। স্বাগত সকালের বুলেটিনে, আমি শাহজিয়া শাওন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কক্সবাজার রোখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণে পৃথক 3টি পাহাড় ধসে নারী শিশু সহ 8 জন নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে পালংখালী ইউনিয়নে আশ্রিত রোহিঙ্গা যুবক মোহাম্মদ কামাল হোসেন বসতঘরে পাহাড় ধসে পড়ে। এতে তিনি এবং তার স্ত্রী হুমায়রা বেগম এবং ছেলে মোহাম্মদ আনাস নিহত হন। এছাড়া রাজপালং ইউনিয়নে পাহাড়ি ঢলে আসা মাটি চাপায় একরাম নামে 7 বছর বয়সী এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বালুখালীতে পাহাড় ধসে নারী ও শিশু সহ 4 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন উম্মে হাবিবা ও তার বোন তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও তার ভাই হারুনুর রশিদ। উখিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে গেছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে যেতে মাইকিং করে যাচ্ছে, সতর্ক করা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এফ সুমন। সুমন, পাহাড় ধসের ঘটনায় আসলে আহতদের সংখ্যা কেমন, বা প্রশাসন এই বিষয়ে আর কোনো উদ্যোগ নিয়েছে কিনা সে সম্পর্কে জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে টানা বর্ষণ, নিম্নচাপের ফলে যে টানা বর্ষণ কক্সবাজারে চলছে। গতকালকে থেকে আসলে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে। গতকাল রাতে ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, এই রোহিঙ্গা ক্যাম্পে 3টি পৃথক পাহাড় ধসে আমরা 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছি, যেখানে একই পরিবারের 3 জন সহ নারী শিশু সহ আসলে মোট 8 জন নিহত হয়েছে। ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের একটি সংখ্যা ছিল। আগেই আসলে প্রশাসন স্থানীয়দের নানানভাবে সতর্ক করবার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখেছি তারপরেও এই রোহিঙ্গা ক্যাম্পে 8 জনের মৃত্যু হয়েছে। আমরা দেখছি সকাল থেকে আসলে প্রশাসন উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস সহ স্থানীয় মানুষজনও যোগ দিয়েছে, তারা আসলে উদ্ধার অভিযান চালাচ্ছে। আমরা সর্বশেষ পাওয়া খবর মতে আমরা বিভিন্ন সূত্র মতে নিশ্চিত হতে পেরেছি যে কক্সবাজারের বালুখালী, পটুখালং এবং আরও একটি ক্যাম্পে প্রায় 8 জনের মৃত্যু হয়েছে, যেখানে নারী এবং শিশু রয়েছে। আপনাকে বলে রাখি, আসলে কক্সবাজারে গতকালকে থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে, সেখানে পাহাড় ধস হবার একটি শঙ্কার কথা কিন্তু প্রশাসন আগেই জানিয়েছিল এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু আগেই জানিয়েছিল। তবে এই রোহিঙ্গা ক্যাম্পের এই পাহাড় ধসের ঘটনায় যে 8 জনের লাশ উদ্ধার করা হয়েছে, সেই উদ্ধার কার্যক্রম কিন্তু এখনো অব্যাহত আছে। সেখানে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে এই যে নিম্নচাপের ফলে ভারী বর্ষণ কিন্তু কক্সবাজারে অব্যাহত রয়েছে। আগামীকালও ভারী বর্ষণ থাকতে পারে এবং এই পর্যন্ত আসলে কক্সবাজারের পাহাড় ধসে 8 জনের মৃত্যু আসলে নিশ্চিত হওয়া গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার থেকে পাহাড় ধসের সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী এম এফ সুমন।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই নিম্নচাপটির প্রভাবে দেশের 6 বিভাগের কোথাও কোথাও আগামী 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। 4 সমুদ্র বন্দরে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। বঙ্গোপসাগরের লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমেই উত্তাল হয়ে উঠছে সাগর। উপকূলীয় জেলাগুলোতে বেড়েছে বৃষ্টির মাত্রা। জেলে নৌকাগুলো তীরে অবস্থান করছে। আবহাওয়া অফিস জানায়, রবিবার সন্ধ্যায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 520 কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এর প্রভাবে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামীকালও বৈরী আবহাওয়ায় ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে এখনো পর্যন্ত বন্দরের পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। একইভাবে নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। লাইফগার্ড কর্মীদের অনুরোধ উপেক্ষা করে অনেকে নামছেন সাগরে। এতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। সমুদ্রের উত্তালতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টে লাল পতাকা দিয়েছি এবং আমাদের লাইফগার্ড সদস্য যারা আছে তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু হুইসেল দিচ্ছে, মাইকিং করছে এবং কমিউনিকেশন করছে পর্যটক যারা আছে তারা যাতে কোনোভাবে দূরে না যায়। না আসাটাই বেটার আর কি। আমি এসে বুঝতে পারছি এতটা সিরিয়াস বা এতটা থাকবে সেটা বুঝতে পারিনি আসার আগে। সতর্ক সংকেত দেখানো হয়েছে, তারপরও আমরা আমাদের জায়গা থেকে আমরা সতর্ক থেকে আমরা এনজয় করছি। উপকূলীয় জেলা পটুয়াখালীতে থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নদ নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সাগর ফুঁসে উঠে তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। মাছ ধরা ট্রলার সহ নৌযানগুলো নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। ভয়াবহ বৃষ্টি হইতেছে, পানিতে ভরে যায়, চলাফেরা করতে পারতেছি না। বৃষ্টিতে বাসায় নেই, বাইরে যায় না, কোনো বেচা কিনে নেই, কিছু না। নোয়াখালীর হাতিয়ায় ফেরি সহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে হাতিয়ার সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রয়োজনীয় দরকারেও গন্তব্যে বের হতে পারছেন না অনেকে। পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নৌ যোগাযোগ। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ থেকে বিদায় নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর্লিং হালান্ডের জোড়া গোল আর ব্রাজিলিয়ানদের এলোমেলো ফুটবল ফিনিশিং ব্যর্থতায় নরওয়ের কাছে 2-1 গোলে হেরে যায় তারা। বিশ্বকাপের সুপার 8-এ ওঠার লক্ষ্যে নরওয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। বিপরীতে ব্রাজিলের বিপক্ষে 100% জয়ের রেকর্ড নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিল আর্লিং হালান্ড নুসারা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। ফলাফলও আসে খুব দ্রুত। 3 মিনিটেই বল জালে জড়ায় ভাইকিংসরা। তবে অফসাইডের ফাঁদে বাতিল হয় সেই গোল। এরপর যেন আরও আগ্রাসী ফুটবল খেলতে থাকে নরওয়ে। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ব্রাজিলিয়ান ডিফেন্ডাররা। মাঝে অবশ্য 14 মিনিটে ম্যাচের সবচাইতে সহজ সুযোগ হাতছাড়া করেন ব্রুনো। পেনাল্টি থেকে স্কোর করতে ব্যর্থ হন এই ফরওয়ার্ড। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। ম্যাচের 68 মিনিটে গ্যাব্রিয়েলের জায়গায় মাঠে নামেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে এর কিছুক্ষণ পরেই 79 মিনিটে আন্দ্রেয়াসের পাসে দুর্দান্ত এক হেডে বল জালে জড়ান আর্লিং হালান্ড। আর এতেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় ব্রাজিল। খেলার বাকি সময়ে বেশ কয়েকবার নরওয়ের বক্সে আক্রমণ চালায় ভিনি নেইমাররা। তবে নরওয়ে স্কিপারের দক্ষতা এবং ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের ব্যর্থতায় আর গোল করা হয়ে ওঠেনি লাতিনিয়ানদের। উল্টো নির্ধারিত সময় শেষ মুহূর্তে হালান্ডের গোলে 2-0 এগিয়ে যায় নরওয়ে। আর এতেই যেন ব্রাজিলের কফিনে শেষ পেরেকটি ঠুকে যায়। তবে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমায় নেইমার। নির্ধারিত এবং অতিরিক্ত সময় শেষে 2-1 গোলে জয় পায় নরওয়ে। আর এই জয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে দিয়ে এবারের বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করল ভাইকিংসরা। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। 4টি বিশ্বকাপ, অগণিত স্মরণীয় মুহূর্ত, কোটি ভক্তের ভালোবাসা, তবুও অধরাই থেকে গেল সবচেয়ে কাঙ্ক্ষিত স্বপ্ন। ব্রাজিলের জার্সিতে আরেকটি বিশ্বকাপের জয়ের আশায় মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু 90 মিনিটের লড়াই শেষে স্বপ্ন ভাঙল ব্রাজিলিয়ার। আর চোখের জলে ভেসে গেল এক রাজপুত্রের বিশ্বকাপ অধ্যায়। বিদায়ে জানালেন আন্তর্জাতিক ফুটবলকেও। কত আশা, কত স্বপ্ন, কত গল্প, সবই যেন শেষ হয়ে গেল এক পলকে। 90 মিনিটের মাঠের লড়াইয়ে ব্রাজিল যেন খেই হারিয়ে ফেলল ভাইকিংসদের কাছে।
পাশাপাশি ব্রাজিলের রাজপুত্র নেইমারেরও আর রাজা হয়ে ওঠা হলো না। বিশ্বকাপের আগে দল ঘোষণায় যাকে নিয়ে সারা বিশ্বে বয়ে গিয়েছিল এক ঝড়ো হাওয়া, সেই নেইমারই এবার বিশ্বকাপ থেকে দল সমেত বাদ পড়ে হয়তো ভাবছেন এমনটা তো হবার কথা ছিল না। নরওয়ের বিপক্ষে শেষ 16 ম্যাচে নেইমার যখন মাঠে নামলেন, ব্রাজিল তখন 1-0 গোলে পিছিয়ে, হাতে সময়ও ছিল বেশ খানিকক্ষণ। দর্শক সমর্থকরা ভাবছিলেন এই বুঝি রাজপুত্র দেখাবেন তার জাদু। ঠিক তখনই ছন্দপতন, উল্টো গোল হজম করে ম্যাচ থেকে আরও পিছিয়ে যায় ব্রাজিল। পেনাল্টি থেকে গোল করে নেইমার হয়তো তার এবারের বিশ্বকাপে প্রথম গোলটি পেয়েছেন, তবে এতে করে আর টুর্নামেন্টে ফিরে আসতে পারেনি ব্রাজিল। শেষ বাঁশি বাজার সাথে সাথেই মাঠে ভেঙে পড়লেন নেইমার। চোখে জল লুকানোর কোনো চেষ্টা করেননি। সতীর্থরা ঘিরে ধরেছিলেন, কেউ কাঁধে হাত রেখেছেন, কেউ দেওয়ার চেষ্টা করেছেন সান্ত্বনা। কিন্তু তাতে বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা কমেনি এই ফরওয়ার্ডের। ম্যাচ শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার আবেগাপ্লুত নেইমার বলেন, চেষ্টা করেছি, কিন্তু এখানেই সব শেষ। এখান থেকেই শুরু করেছিলাম, এখানেই শেষ করলাম। এমন বার্তার পর আন্তর্জাতিক ফুটবলকেও বিদায় জানান এই ব্রাজিলিয়ান স্টার। নক্ষত্রের পতনের মঞ্চে আরও একটি বড় নাম হয়ে থাকলেন নেইমার জুনিয়র, যার ঝুলিতে আছে 4টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা, তবে নেই কোনো শিরোপা। তাসনিম আহমেদ অর্ণব, ওয়ান স্পোর্টস ডেস্ক। ট্রফি জয়ের হেক্সা পূরণ করতে এসে ব্যর্থতার হেক্সা পূরণ করল ব্রাজিল। রাউন্ড অফ 16-এ ম্যাচের কাছে নরওয়ের কাছে 2-1 গোলে হেরেছে সেলেসাওরা। আর এই হার ছুঁয়ে গেছে ব্রাজিল সমর্থকদের। চোখের জলে প্রিয় দলকে বিদায় জানানোর দিন আর্জেন্টিনাকেও শুভেচ্ছা জানিয়ে গেছে তারা। ম্যাচ শেষ হতে তখনও কিছু সময় বাকি, কিন্তু নরওয়ের কাছে তখন 2-0 গোলে পিছিয়ে ব্রাজিল। ম্যাচে ফেরার জেতার সুযোগ তখন খুবই সীমিত। তাই তো বড় আশা নিয়ে খেলা দেখতে আসা সমর্থকদের চোখ তখন ছলো। কেউ হাত তুলেছেন সৃষ্টিকর্তার দরবারে একটা মিরাকলের আশায়, আর বাস্তববাদী সমর্থক প্রিয় দলের পতাকাটা গুছিয়ে ধরেছেন বাড়ির পথ। তার চেয়েও কঠিন ব্রাজিলিয়ান তরুণ জনের গল্পটা। ব্রাজিল থেকে সে বাংলাদেশে এসেছিল ফুটবল ক্রেজ দেখতে, আর দেখলো নিজ দেশের বিশ্বকাপ থেকে প্রস্থান। I'm very disappointed, very sad because Brazil lose. I think Brazil have a good team, but maybe Norway is a little bit stronger, you know. Maybe Brazil is a little bit mess today. Maybe we feel afraid a little bit about Norway, but yeah, Brazil have a good chance. Maybe in the next goal. 5টা বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, কিন্তু দলটার নতুন প্রজন্মের সমর্থকেরা এখনও ব্রাজিলকে বিশ্বকাপ ফাইনাল খেলতে দেখেনি। এবারও ব্যর্থতার মালা পরে কান্নায় ভেঙে পড়েছে সেলেসাওদের সাপোর্ট করা শিশুটাও। সান্ত্বনা খুঁজতে চেয়েছে পেনাল্টি থেকে নেইমারের করা গোলে। নেইমার যে পেনাল্টি মারছে আমাদের এটাই লাগবে, আর কিছু লাগবে না। একটা গোল নেইমার গোল দিছে, তোর 3টা ম্যাচের ভিতর 2টা ম্যাচ খেলছে, এই একটা গোল দিছে, আমাদের এটাই লাগবে, আর কিছু লাগবে না। এক দলের সর্বনাশে অন্য দলের যে পৌষ মাস আসবে সেটা প্রকৃতির চিরাচরিত নিয়ম। খেলার মাঠেও হয়েছে তা। ম্যাচ হারের বেদনায় যখন নীল ব্রাজিল সমর্থকেরা, তখন আর্জেন্টিনা সমর্থকদের নাচ দেখে কে নেচে গেয়ে আর ভুবজেলা বাজিয়ে ওরা নরওয়ের জয় উদযাপন করেছে। তবে নেইমারের জন্য খারাপ লাগা তাদের মাঝেও আছে। কষ্ট লাগতেছে যে নেইমারের লাস্ট বিশ্বকাপ, ওরা একটু যাইতো, মানে খেলাটা হচ্ছে উপভোগ করা দরকার ছিল। ওর লাস্ট ক্যারিয়ার সবার আশা করছিলাম যে সেমিফাইনাল পর্যন্ত যাবে, কিন্তু এটা আর হলো না। ম্যাচে পেনাল্টি মিস করেছেন ব্রুনো গিমেইরেস, এনরিক করেছেন গোলের সহজ সুযোগ মিস। একটু এদিক সেদিক হলে হয়তো অন্যরকম হতো ম্যাচটার ফলাফল, কিন্তু সমর্থকদের সব হিসেব গিয়ে শেষ হচ্ছে নেইমারের কাছে। সবার প্রিয় নেইমি আর একটু বেশি সময় খেলার সুযোগ পেলেই ম্যাচ আসতো ব্রাজিলের পকেটে। কোচের একটু প্ল্যানে সমস্যা ছিল, তো হয়তোবা আগে নামানোর দরকার ছিল নেইমারকে, তো সেখানে আসলে ভুল করছে। যদি নেইমারকে সঠিক সময়ে নামানো হতো তো হয়তো আমরা জিততে পারতাম বা একটা আশার আলোক পেতাম। এখন আসলে আর কিছু বলার নাই, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, আজীবন ব্রাজিলই থাকবো। আর্জেন্টিনা লিওনেল মেসির সমান্তরালে ব্রাজিল সমর্থকেরা সবসময় নেইমারকে দাঁড় করিয়েছে। নেইমার সব ব্রাজিল সমর্থকদের হৃদয়ে বিরাজ করে। সেই নেইমার যখন বিশ্বকাপ মঞ্চ থেকে বিদায় নিলেন, তখন শুধু সমর্থকেরা না, ঢাকার আকাশও কেঁদেছে। আর কাঁদতে থাকা ব্রাজিল সমর্থকেরা চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা সমর্থকদের কাছেই সান্ত্বনা পেয়েছে। দিন শেষে এই ছবিগুলোর জন্যই তো ফুটবল সুন্দর। দিন শেষে এই মিলেমিশে থাকাই তো বাংলাদেশের ফুটবল। ফয়সাল হাবিব,
ওয়ান স্পোর্টস। বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক মারা গেছেন। রোববার মিরপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফজরের নামাজের পর পল্লবী স্থানীয় মসজিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সকাল 10টায় বাংলা একাডেমি, 11টায় কেন্দ্রীয় শহীদ মিনার এবং দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য। বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আবুল কাশেম ফজলুল হক স্বপ্ন ছিল সংস্কৃতি মনা, মানবিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশের। সেই স্বপ্নের কথাই বলে গেছেন আজীবন। অতঃপর থেমে গেল বাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক এবং প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদের। দেশের মননশীল ও বুদ্ধিবৃত্তিক চর্চার আকাশে অন্যতম নক্ষত্র ছিলেন তিনি। গত কয়েক দশক ধরে বাংলা সাহিত্য, সংস্কৃতি, সমাজ ভাবনা ও জাতীয় চেতনা নিয়ে নিরলস গবেষণা করেছেন তিনি। প্রবন্ধ, সমালোচনা আর চিন্তাশীল লেখায় দীর্ঘ 4 দশক ধরে সম্পাদনা করেছেন মননশীল পত্রিকা লোকায়ত। ছাত্রজীবন থেকেই কবিতা, ছোট গল্প ও প্রবন্ধ রচনার মাধ্যমে সাহিত্য চর্চা শুরু করেন। সৌন্দর্য, প্রেম, প্রকৃতি ও জীবন দর্শনের অনুসন্ধান নিয়ে 21টিরও বেশি গ্রন্থের রচয়িতা তিনি। বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল বাংলা সাহিত্যের। তিনি খেতে খেতে মনে হলো যেন একটু আনইজি ফিল করছে। উপরে একটা ছিল, হসপিটাল মতন ছিল, এখানে নিয়ে যাওয়া হলো। ওখানে একটা ইসিজি করলো, বলে যে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান, আমাদের অ্যাম্বুলেন্স আছে, এসি অ্যাম্বুলেন্স। সঙ্গে সঙ্গে ওখান থেকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলাম। ওরা দেখে আমাকে ডেকে বললো যে আমরা চেষ্টা করলাম, আসলে স্যার আগেই মারা গেছেন। সন্ধ্যার পর তার মরদেহ দেখতে যান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। এ সময় তিনি বলেন, আবুল কাশেম ফজলুল হক দেশের জাতীয় সম্পদ ও অগ্রগামী সচেতন নাগরিক ছিলেন। এই মৃত্যুতে আমাদের দেশ, আমাদের জাতি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। 1940 সালে 30 সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্ম নেওয়া এই কর্মযোগী মানুষটি উচ্চশিক্ষা শেষে শিক্ষকতাকেই বেছে নেন। দীর্ঘ 4 দশক ধরে অত্যন্ত সুনামের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। স্বপ্নবাজ এই চিন্তকের বিদায়ে গভীর শোকে স্তব্ধ সাহিত্য সংস্কৃতি অঙ্গন। তবে তার রেখে যাওয়া কালজয়ী লেখা, আপসীন আদর্শ আর প্রগতিশীল চিন্তা বেঁচে থাকবে আগামী প্রজন্মের পথ চলায়। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃতদেহ তেহরানের গ্র্যান্ড মুসল্লা থেকে স্থানান্তর করা হয়েছে। আজ রাজধানী জুড়ে অনুষ্ঠিত হবে শোক মিছিল। আজও আগামীকাল খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। পরে তার রাজধানী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরের উদ্দেশ্যে যাত্রা করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। 9 জুলাই খামেনির মরদেহ আবার তেহরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। নারী টি-20 বিশ্বকাপের ফাইনালের দাপটের সাথে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড 7মবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে রোববার ফাইনালে ইংলিশ নারীদের 7 উইকেটে বড় ব্যবধানে হারিয়েছে অজিরা। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক ইংল্যান্ড। অধিনায়ক ন্যাট সাইভার প্রান্তে অপরিচিত 58 এবং ফ্রেয়া ক্যাম্পের 44 রানের লড়াঙ্গু ইনিংসে ভর করে 4 উইকেটে হারিয়ে 150 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় ইংল্যান্ড। 151 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। সেই ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে বেথ মুনি এবং ফিবি লিচফিল্ডের মধ্যকার দুর্দান্ত জুটি ইংল্যান্ডের ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে ফেলে। সেঞ্চুরি ছোঁয়া এই জুটিতে লিচফিল্ড 48 রান করে প্যাভিলিয়নে ফিরলেও হাফ সেঞ্চুরি তুলে নেন মুনি। শেষ পর্যন্ত 49 বলে 64 রানের এক ম্যাচ জয়ী ইনিংস খেলে বিদায় নেন তিনি। বাকি কাজটুকু সারেন 2 অভিজ্ঞ ব্যাটার এলিস পেরি এবং অ্যাশলি গার্ডনার। তাদের ব্যাটে ভর করে 17 বল এবং 7 উইকেটে হাতে রেখে জয় তুলে নেয় অজিরা।
জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুরু হবে আজ দুপুর 1টায়। ম্যাচ জিততে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উইকেট কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। আপাতত সেই সমস্যার সমাধান হয়েছে বলে বিশ্বাস টাইগার পেসার শরীফুল ইসলামের। র্যাঙ্কিংয়ের 10-এ থাকা জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট হারের পর সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ। সাদা পোশাকে হারের স্মৃতি এবার ভুলতে মরিয়া মেহেদী হাসান মিরাজের দল। এজন্য প্রস্তুতিও সারছে টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে শতভাগে দিতে চায় শরীফুল শান্তরা, কিন্তু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যেন হিমশিম খাচ্ছেন তারা। এবার 50 ওভারের সিরিজে নিজের কোনো প্রত্যাশা নেই বলেও জানান শরীফুল। দলগত পারফরমেন্স দেখতে চান তিনি। এই ছিল সকালের বুলেটিন। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়াদের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।